হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। আবার আমরা উপস্থিত হয়েছি আমাদের পরবর্তী ক্লাসের অংশ নিয়ে, যেখানে আমরা ইতিপূর্বে শুরু করেছিলাম ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার দ্য লিকুইড স্টেট অফ ম্যাটার বা সলিউশন। এই চ্যাপ্টারের কয়েকটি অংশ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যার মধ্যে আমাদের প্রথম যে বিষয় ছিল সেটা ছিল পদার্থের যে দ্রবণ, সেই দ্রবণের গাঢ়ত্ব আমরা কত রকম ভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে। যার মধ্যে আজকে আরো কয়েকটি পদ্ধতি, যেমন ফর্মালিটি, মোল ভগ্নাংশ এবং পিপিএম, এই তিনটি একক সম্পর্কে আমরা জানবো, যে এই এককগুলিকে আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে চলো আমরা একে একে দেখি। তো আমাদের আজকে প্রথম বিষয় হলো ফর্মালিটি। তো আমরা যে ইতিপূর্বে শিখেছিলাম মোলারিটি সম্পর্কে। মোলারিটি নিশ্চয় আমাদের মনে আছে। মোলারিটি কাকে বলেছিলাম? 1000 ml দ্রবণে যত মোল সলিউট দ্রবীভূত থাকে সেটাই ছিল তার মোলারিটি। এখানেও ঠিক একই রকম ভাবে ফর্মালিটি মানেও তাই, যে 1000 ml দ্রবণে যত মোল সলিউট থাকে। তার মানে বলা যায় মোলারিটি এবং ফর্মালিটি একই রকম জিনিস, তাদের মধ্যে ক্যালকুলেশনে একটু কোনো রকম পার্থক্য নেই। তাহলে যখন ক্যালকুলেশনে পার্থক্য নেই, তাহলে আমরা হঠাৎ করে এই ফর্মালিটি আলাদা নামটা কেন দিতে গেলাম? দেওয়ার পেছনে কারণটা হলো এটাই, যে সকল যৌগ বা যে সকল সলিউট সাধারণত আমরা একক অণু হিসাবে পাই না, যাদেরকে আমরা ক্রিস্টাল আকারে বা কেলাস আকারে পাই, তাদের ক্ষেত্রে আমরা ফর্মালিটি কথাটা ইউজ করে থাকি। যেমন NaCl বা লবণ, খাদ্য লবণ, আমরা খাদ্য লবণের সংকেতে আমরা কি লিখি? NaCl। আচ্ছা, নিশ্চয়ই এক্ষেত্রে আমরা এর আণবিক ভর কথাটা না বলে আমরা কি উল্লেখ করি? এক্ষেত্রে বলে থাকি যে NaCl এর সংকেত ভর কত। সংকেত ভরটি কত হবে? 58.5। এটা আণবিক ভর কেন নয়? আণবিক ভর এই কারণেই নয়, তার কারণটা হলো NaCl কে আমরা একক অণু রূপে পাই না। এক্ষেত্রে NaCl কে সর্বদা আমরা তার ক্রিস্টাল বা কেলাস আকারে পাই, যেখানে Na+ ক্যাটায়ন এবং Cl- anion অসংখ্য পরিমাণে থাকে, একক হিসাবে থাকে না। ঠিক, তাহলে আমরা ফর্মালিটি হিসেবে বলতে পারি কি? নাম্বার অফ মোল পার 1000 ml সলিউশন, জাস্ট লাইক মোলারিটি। বোঝা গেল? তাহলে আমরা যদি বলি কথার কথা, একটা এক্সাম্পল স্বরূপ, যে 500 ml দ্রবণে 58.5 গ্রাম NaCl আছে, তবে তার ফর্মালিটি কত হবে? তাহলে এক্ষেত্রে যেহেতু NaCl হচ্ছে একটা ক্রিস্টাল বা একটা কেলাস, তাহলে আমরা অবশ্যই এক্ষেত্রে মোলারিটি কথাটা না বলে ফর্মালিটি কথা বলাটাই আমাদের জন্য শ্রেয় হবে। এবং সেক্ষেত্রে আমরা কি বলবো? 500 ml দ্রবণে NaCl আছে 58.5 গ্রাম, অতএব ওই দ্রবণের গাঢ়ত্ব ফর্মালিটি এককে হবে 2 ফর্মাল। 2 ফর্মাল কেন? কারণ আমরা সূত্রতে কি লিখেছি? নাম্বার অফ মোল পার 1000 ml সলিউশন। এখানে প্রশ্নতে আমাদের দ্রবণের পরিমাণ কতটুকু আছে? 500 ml। আচ্ছা, 500 ml এ কত গ্রাম আছে? 58.5 গ্রাম, অর্থাৎ 1 মোল পরিমাণ আছে। কারণ NaCl এর আণবিক ভর কত? যেটাকে আমরা আণবিক ভর বলছি বা সংকেত ভর বলছি, সেটা কত? 58.5। তাহলে বলা যায় কি 58.5 গ্রাম মানে 1 মোল। তাহলে 500 ml এ যদি 58.5 গ্রাম থাকে, তাহলে 1000 ml এ কত থাকবে? নিশ্চয়ই ডবল থাকবে বা 2 মোল থাকবে। তাহলে 1000 ml এ কত মোল পরিমাণ NaCl আছে? 2 মোল পরিমাণ। তাহলে তার ফর্মালিটি কত হবে? 2 ফর্মাল সলিউশন। ঠিক, বোঝা গেল? তাহলে আমরা পরবর্তী আমাদের যে একক, সেটা হলো মোল ভগ্নাংশ। তাহলে আমরা সেখানে একটু এগিয়ে যাই। তো মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, যেটাকে আমরা সচরাচর কাই, দেখতে যেটা এক্স এর মতো, কাই দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তো মোল ভগ্নাংশ ব্যাপারটা কি? মোল ভগ্নাংশ হলো একক পরিমাণে কত অংশ দ্রাব্য বা সলিউট এবং বা দ্রাবক বা সলভেন্ট বর্তমান, অর্থাৎ দ্রাব্য ও দ্রাবকের আনুপাতিক ভাগ হারটাই হলো মোল ভগ্নাংশ। আমরা অনেক ছোটবেলায় যখন আমরা অনুপাতের অঙ্ক শিখেছিলাম বা করতাম,
তখন আমরা অনেক রকম অঙ্ক করেছিলাম, মিশ্রণের অঙ্ক, যেখানে দার্জিলিং চা এবং আসাম চা বা হয়তো বিভিন্ন রকম পদার্থকে একসঙ্গে মিশিয়ে আমরা অনুপাত তৈরি করেছিলাম। এবং সেই সময়তে আমরা বিভিন্ন পদার্থের আনুপাতিক ভাগার নির্ণয় করেছিলাম অনুপাত থেকে। ওই যে আনুপাতিক ভাগারগুলো নির্ণয় করেছিলাম সেগুলোকেই বলা হয় এক্ষেত্রে মোল ভগ্নাংশ। আমরা একটা উদাহরণ দেখে নেব, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা একটা উদাহরণ ধরে নিচ্ছি, যেখানে আমরা উদাহরণটা কি নিয়েছি, ধরি 360 গ্রাম জলে 40 গ্রাম NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তবে এক্ষেত্রে দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে এবং দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে সেটাই আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা কি বলতে পারি, মোল ভগ্নাংশ কাই সমান সমান একটি নির্দিষ্ট কম্পোনেন্টের মোট মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে আমরা যে উদাহরণটা আমরা এখানে পিক আপ করেছি সেই উদাহরণটা থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে জলের পরিমাণটা কত আছে 360 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কত আছে 40 গ্রাম। তাহলে আমরা এখানে বলতে পারি কি, জলের পরিমাণ, যাকে আমরা এখানে ডিনোট করব কি হিসাবে, সলভেন্ট বা দ্রাবক হিসাবে, পরিমাণটা কত আছে সমান সমান 360 গ্রাম বা সমান সমান 360 বাই 18 মোল। তার কারণটা কি, জলের আণবিক ভর কত 18, তাহলে মোট কত মোল আছে এখানে সমান সমান 20 মোল। ঠিক, তো একই রকম ভাবে আমরা এখানে উপস্থিত দ্রাবের অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আমরা বের করব। তাহলে একই পদ্ধতিতে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করি, তার মানটা কত দাঁড়াবে, চল্লিশ গ্রাম সমান সমান 40/40 মোল সমান সমান 1 মোল। তাহলে আমাদের প্রশ্নতে যে সলভেন্ট এবং সলিউট উভয়ের পরিমাণটা দেওয়া আছে কিসে, গ্রামে, সেখান থেকে আমরা কিসে কনভার্ট করলাম, তাদের পরিমাণটাকে আমরা মোলে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা এখানে দ্রাবের মোট মোল সেটা আমরা জানি, দ্রাবকের মোট মোল আমরা সেটা আমরা জানি। এখন জলের এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সিম্পল আমরা কি করব, আনুপাতিক ভাগহার আমরা নির্ণয় করব। চলো আমরা দেখি আনুপাতিক ভাগহার নির্ণয় করে মানটা কত আসছে। তাহলে যেমনটা আমরা ক্যালকুলেশন করেছি যে দ্রাব এবং দ্রাবকের মোট মোল কত, 21 মোল, 21 মোল, যার মধ্যে জল বা দ্রাবক আছে 20 মোল এবং দ্রাব বা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত 1 মোল। তাদের তাহলে মোট পরিমাণ কত হলো 21 মোল। তাহলে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে দ্রাবের আনুপাতিক ভাগের কত হবে, তাহলে দ্রাব হিসাবে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মোল আছে এখানে সেটা লিখবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল বাই কি হবে মোট মোল। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে 1 মোল আছে, টোটাল মোল কত 21। তাহলে যে 1/21 এটাই হলো কি, এটাই হলো দ্রাবের আনুপাতিক ভাগহার বা দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে আমরা কি বলে লিখতে পারি, অতএব দ্রাব হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ সমান সমান 1/21। ঠিক, বা আমরা এটাকে লিখতে পারি, প্রকাশ করতে পারি কি হিসাবে, কাই অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু 1/21। ঠিক, তাহলে একই রকম ভাবে তাহলে জলের বা দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে এখানে, তো যেমনটা আমরা দ্রাবের ক্ষেত্রে নির্ণয় করেছি
একই রকম ভাবে আমরা দ্রাবকের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে আমরা নির্ণয় করবো মোল ভগ্নাংশ। তো তার মানটা কত হবে? একই রকম ভাবে আমরা যে ভগ্নাংশটা নির্ণয় করব তার লব এবং হর, ওপরে কি থাকবে? জলের মোল সংখ্যা অর্থাৎ 20, নিচে কি থাকবে? মোট মোল আমরা কত নির্ণয় করেছিলাম? 21। তাহলে এটাই হলো আমাদের মূল ভগ্নাংশ কার? দ্রাবকের। আমরা ক্ষেত্রে কি লিখতে পারি? কাই অফ H2O বা সলভেন্ট সমান হবে 20/21। ঠিক, তাহলে তাই যদি হয় তাহলে আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি কি যে কাই অফ NaOH এবং কাই অফ H2O সমান সমান 1/21 প্লাস 20/21 সমান সমান 21/21 ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রে দেখা গেল কি যে দ্রাব এবং দ্রাবক উভয়ের যদি আমরা মূল ভগ্নাংশ নির্ণয় করি তাহলে তাদের মূল ভগ্নাংশের যোগফল সর্বদা কত হবে? 1 হবে। দেখতে পাচ্ছি আমরা দ্রাবের মূল ভগ্নাংশ, দ্রাবকের মূল ভগ্নাংশ, তাদের যোগফলটা কত এসছে? এখানে 1 এসছে। তাহলে আমরা যদি এখানে যে এক্সাম্পলটা তুলেছিলাম, যদি আমরা নর্মালি একটা সাধারণ যে কোনো সলভেন্টের জন্য বা যে কোনো সলিউটের জন্য বা আমরা বলতে পারি যে কোনো সলিউশনের জন্য যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখবো কিভাবে? তো আমরা ধরে নিচ্ছি আমরা র্যান্ডামলি যে কোনো একটা সাধারণ একটা সলিউশন নিয়েছি, যে সলিউশনের মধ্যে কি আছে? সলভেন্ট আছে N1 পরিমাণ বা N1 মোল এবং সলভেন্ট আছে N2 মোল। তাহলে ওই দ্রবণে দ্রাব এবং দ্রাবকের মোট মোল সংখ্যা কত? N1 প্লাস N2। তাহলে একই রকম ভাবে যদি আমরা মোল ভগ্নাংশ বের করি, যেটাকে আমরা মোল ফ্র্যাকশন বলছি বা মোল ভগ্নাংশ বলছি, তাহলে সলিউটের মোল ভগ্নাংশ কত হবে? সলিউটের মোল সংখ্যা বাই মোট মোল অর্থাৎ N1 বাই N1 প্লাস N2। সিমিলারলি সলভেন্টের মোল ভগ্নাংশ কত হবে? সলভেন্টের মোল সংখ্যা বাই মোট মোল অর্থাৎ N2 বাই N1 প্লাস N2। তাহলে এক্ষেত্রেও যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াবে? টোটাল এক। অর্থাৎ যে কোনো সলিউশনের ক্ষেত্রেই দ্রাব এবং দ্রাবকের মূল ভগ্নাংশের টোটাল যোগফলটাই কি হয়? 1 হয়। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কথার কথা ধরে নিচ্ছি যদি আমাদের কোন একটি দ্রবণের হয়তো দ্রাবের মূল ভগ্নাংশ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি যে সলিউটের মূল ভগ্নাংশ দেওয়া আছে কত? y। তাহলে সলভেন্টের কত হবে? মূল ভগ্নাংশ কত হবে? অবশ্যই y 1 - y হবে। তার কারণটা কি? দুটো সলভেন্ট এবং সলিউটের মূল ভগ্নাংশের সমষ্টি কত হয়? সর্বদা 1 হয়। তাই যে কোনো একটা যদি আমরা জানতে পারি তাহলে অপরের মূল ভগ্নাংশটা কত হবে? 1 থেকে বিয়োগ করলে আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আশা করি আমরা এই বিষয় সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। ঠিক, তাহলে আমরা পরবর্তী যে গাঢ়ত্ব নির্ণয়ের একক অর্থাৎ ppm, চলো আমরা সেই সম্পর্কে একটু জেনে নিই। ppm বা পার্টস পার মিলিয়ন, এখানে যে মিলিয়ন কথাটা এখানে ইউজ করেছি, আমরা তো সবাই জানি মিলিয়ন কথার অর্থ কি। মিলিয়ন মানে হচ্ছে কি 10 লক্ষ, তাই তো? এই হিসাবটা আমরা সকলেই জানি। তো কি হয় কোনো কোনো ক্ষেত্রে যে কোনো দ্রবণের গাঢ়ত্ব এতটাই কম হয় যে খুব সামান্য পরিমাণ সলিউশন নিয়ে তার গাঢ়ত্ব নির্ণয় করা আমাদের পক্ষে হয়ে পড়ে ভীষণ মুশকিল, বা এটা কাউন্ট করা ভীষণ মুশকিল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা কি করি যে সলিউশনের পরিমাণটাকে আমরা প্রচুর পরিমাণে নিই। তাহলে কি হয় যে প্রচুর পরিমাণ সলিউশনের মধ্যে ওই দ্রাবের পরিমাণ বা সলিউটের পরিমাণটা একটু মেজারেবল বা মেজার করা আমাদের পক্ষে একটু সহজ হয়। যেমনটা আমি একটা খুব সাধারণ একটা উদাহরণ আমরা দিচ্ছি। জলে আর্সেনিকের পরিমাণ আমরা সচরাচর দেখেছি কি তাদের যে বিষক্রিয়ার মান সেগুলো কিন্তু ppm এককে দেওয়া থাকে। ppm একক মানে কি যে 10 লক্ষ ভাগে, অর্থাৎ খুব সাধারণভাবে বলতে পারি কি যে 10 লক্ষ ml এর মধ্যে কতটুকু আর্সেনিক থাকলে সেই আর্সেনিকটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এখন যদি আমরা 1 লিটার জলের মধ্যে আর্সেনিকের পরিমাণটা খুঁজতে যাই তাহলে সেই আর্সেনিকের পরিমাণ হয়তো মেজার করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়বে। কিন্তু যদি আমরা 1000 ml এর পরিবর্তে 10 লক্ষ ml যদি আমরা সলিউশন নিই বা ওই জলটা নিই বা আমার নমুনাটা নিই, তো সেই নমুনা জলের মধ্যে যেই পরিমাণ আর্সেনিক পাওয়া যাবে সেটা আমাদের পক্ষে মেজার করা একটু হলেও সুবিধা হবে। তো সেজন্য কি করা হয় যে সকল দ্রবণের গাঢ়ত্ব ভীষণ মাপে কম হয়
মানে এক্সট্রিমলি ডায়োলিউট হয় বা এক্সট্রিমলি যাদের গাঢ়ত্ব খুবই কম হয় তাদের ক্ষেত্রে আমরা পিপিএম এককটা ব্যবহার করে থাকি। ঠিক, তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে পিপিএম কথা অর্থ আমরা খুব সাধারণভাবে লিখতে পারি কি, অ্যামাউন্ট অফ সলিউট গ্রাম, গ্রাম এককে, অর্থাৎ যে দ্রাবটা আমরা মেজার করব সেই দ্রাবটা কত গ্রাম থাকবে ইন 10 লক্ষ বা 10⁶ ml solution or 10⁶ গ্রাম of solution। তাহলে এক্ষেত্রে বোঝা গেল যখন আমরা পিপিএম এককে কোনো দ্রবণের গাঢ়ত্ব আমরা প্রকাশ করব তখন আমাদের মাথায় কি রাখতে হবে, ক্ষেত্রে দ্রবণের পরিমাণটা অবশ্যই আমরা কতটুকু নিব, 10 লক্ষ ml বা 10 লক্ষ গ্রাম পরিমাণ আমরা নেব। যেমন মোলারিটি বা নরমালিটি অথবা ফর্মালিটির ক্ষেত্রে আমরা সলিউশনের পরিমাণটা আমরা কত নিয়েছিলাম, 1000 ml নিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে এখানে 1000-এর বদলে আমরা কত নিব, সেম টু সেম আমরা নিব 10 লক্ষ ml বা 10 লক্ষ গ্রাম। তাহলে নর্মাল যদি একটা এক্সাম্পল আমরা দেখি, যদি ধরে নিই তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা নিয়েছি কি যে 500 ml দ্রবণে 1 মিলিগ্রাম NaCl আছে, তবে তার ppm কত হবে, অর্থাৎ ppm এককে তার গাঢ়ত্ব কত হবে। তাহলে আমরা যদি খুব সাধারণভাবে ঐকিক নিয়ম যদি করি তাহলে কি পাবো, যে 500 ml দ্রবণে 1 মিলিগ্রাম NaCl আছে, তাহলে অতএব 10 লক্ষ ml দ্রবণে ঠিক এত মিলিগ্রাম NaCl আছে। তাহলে এত মিলিগ্রাম সমান সমান কত গ্রাম হবে, সমান সমান ড্যাশ গ্রাম NaCl আছে। আমরা ধরছি এখানে x গ্রাম পরিমাণ NaCl আছে। তাহলে ওই দ্রবণের গাঢ়ত্ব কত হবে, অতএব দ্রবণের গাঢ়ত্ব হবে ppm এককে x ppm। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এটা, এই x এর মানটা কত, অর্থাৎ আমরা ঐকিক নিয়মে NaCl এর পরিমাণ আমরা mg অর্থাৎ মিলিগ্রাম এককে আমরা পেয়েছি, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কোন এককে, গ্রাম এককে। অর্থাৎ এখানে যেই মানটা আমরা পাবো সেই মানটা আসবে মিলিগ্রামে, মিলিগ্রাম থেকে আমাদেরকে কনভার্ট করতে হবে গ্রামে। তাই এটাই তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এই ক্ষেত্রে যে প্রদত্ত প্রশ্নটা আমি দিয়েছি সেই প্রশ্নতে x এর মানটা কত আসবে এবং সেটি হবে ppm এককে ওই দ্রবণের গাঢ়ত্ব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে x এর মানটা জানাবে, এবং এই রকম আরো যদি কোনো অঙ্ক বা কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে অবশ্যই তোমরা সেটা জানাবে। তো আজকের ভিডিও বা আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ইতিমধ্যে দ্রবণের যত রকম গাঢ়ত্ব নির্ণয় করা যায় আমরা সমস্ত রকম গাঢ়ত্ব আমরা নির্ণয় করে ফেলেছি। তোমাদেরকে আমরা এটাই বলতে চাই যে তোমরা প্রথম থেকে ভিডিওগুলোকে একবার দেখো, যাতে সমস্ত রকম পদ্ধতি আমরা খুব সহজভাবেই নির্ণয় করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, যাতে আমরা আমাদের জাতিকে আরো উন্নত করতে পারি। এবং সবাইকে অনুরোধ করব আমাদের এই সবার প্রিয় ইউটিউব চ্যানেল কেমোফাইল বাংলাকে সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য, যাতে এই নতুন ভাবে যারা সায়েন্স নিয়ে তাদের জীবন শুরু করলো তারা যেন কেমিস্ট্রিকে কোনোভাবে ভয় না পায়, যেটা আমাদের মোটিভ ছিল প্রথমেই, যে আর নয় ভয়, কেমিস্ট্রিতেই করব আমরা জয়। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো।